বা শোভনদেব বাবু অফিসিয়ালি একটা লিডার অফ দ্য অপোজিশনের ডিমান্ড করেছিল বা অনারেবল স্পিকারের কাছে চিঠি দিয়েছিল। সেই চিঠির নিয়েই আজকে বিস্তর বিতর্ক, যেটা চিঠির কে অরিজিনাল সই করেছে, কে ডুপ্লিকেট সই করেছে, কে জাল সই করেছে। এই চিঠি নিয়ে যখন গোটা রাজ্য বিধানসভায় উত্থাল বা সাধারণ মানুষ এটা নিয়ে চর্চায়, এটা একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আমাদের অষ্টাদশ বিধানসভার নবনির্বাচিত স্পিকার সাহেব অফিসিয়ালি একটা এলওপি তাদের 58 জনের বা 60 জনের সই করা যে কাগজ জমা দিয়েছিলেন, সঙ্গে সঙ্গেই সেটাকে অনারেবল স্পিকার তাদের সিলমোহর দিয়েছে বা অফিসিয়ালি লিডার অফ দ্য অপোজিশনের চেয়ার তাদেরকে দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আর যারা বিরোধী, আমি 2টো সিট জিতেছিলাম, একটা রিজাইন করেছি আমি একা, আমাকেও বিরোধী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং নওশাদ, সেও 21-এর বিধানসভায় বিরোধী হিসাবে ছিল, সেখানে আজকেও তিনি আছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান অফিসিয়ালি বিরোধী তাদেরকেও চিঠি দিয়েছে, আমাদেরকেও চিঠি দিয়েছে সর্বদলীয় মিটিংয়ে এবং বিএ কমিটিতে, দুটোতেই। তো সেক্ষেত্রে ওনারা আগে যেমন লোকসভাতে আপনারা দেখলেন যে প্রায় 20 থেকে 22 জন সংসদীয় সিনিয়র মোস্ট নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে তিনি কলকাতায়, উত্তর কলকাতার বারবার এমপি হয়ে তিনি দলনেতা ছিলেন এবং যখন তাকে অ্যারেস্ট করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছিল তখনও নেত্রী তাকে সেই দলনেতার পদ থেকে সরাননি। তিনার মতো ব্যক্তি আজকে একটা অনামী দল, যে দলের কোনো মাথা মুন্ডু কিছুই নাই, ত্রিপুরার লোকও জানে না, আবার বাংলার লোকও কোনোদিন নাম শুনেনি। ত্রিপুরাতে 2টো বিগত বিধানসভাতে 2টো প্রার্থী দিয়েছিল, তাদের সিকিউরিটি ফরফিট ব্যাপারই আছে। বাকি আমি তথ্য নিয়েছি, একজনের 4000 আর একজনের 2700 না 2800 ভোট পেয়েছে। সেই দলে এরা তাবর সব বিশেষজ্ঞ, সব মেম্বার অফ পার্লামেন্ট, এত অভিজ্ঞশালী, তারা গিয়ে যোগদান করেছে। তো এবার লোকসভাতেও আগামী দিনে দেখতে পাবেন 20শে জুলাই যখন লোকসভা খুলবে। আর এখন তো 18 তারিখে মাননীয় গভর্নর আসবেন, ভাষণ দেবেন, 22 তারিখে বাজেট হবে, সেদিন ভেতরে অনেক কিছু দেখা যাবে। কে বিরোধী। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে এনসিপিআই যোগ দিলেন, এটা তো দলের বড় ক্ষতি। সুদীপ বাবু তো একটা বড় নেতা, এই মুহূর্তে সুদীপ বাবুর গলায় দড়ি দিয়ে ঝুলা উচিত। কারণ আমি বলবো, ওনার যদি ন্যূনতম সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে মমতা ব্যানার্জির দল ছেড়ে এই 80 বছর বয়সে কিসের লোভে, কিসের লালসায় তিনি মমতা ব্যানার্জির দল ছেড়ে আবার একটা অনামী দল, যে দলকে কেউ চেনে না জানে না, সেই দলের লিডারশিপ করতে যাচ্ছি। শুনছি নাকি আবার আগামী দিনে এনডিএ কে সমর্থন করবে। এক পা গঙ্গায় আর এক পায়ে ডাঙ্গায়, সে আবার কেন্দ্রের মন্ত্রী হবে। ওর থেকে ওকে বট গাছ দিকে গলায় দড়ি দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের বহরমপুরে আমাদের দাদাদের ক্লাসমেট ছিল, আমার বড়দের ক্লাসমেট ছিল। ও কি করতো জানেন তো, বাড়ি থেকে বেরিয়ে কলেজে আসতো, কলেজে গেঁজাতো, ছাত্র রাজনীতি করতো। ওই করতে করতে যার একটু চকচকে সাইকেল দেখতো, তখনকার দিনে একটা সাইকেলের দাম ছিল 50 টাকা। তো এদিক ওদিক দেখে লোকজন না থাকলে পরের সাইকেল, আর তখনকার দিনে সাইকেলের এত লক থাকতো না, তালা থাকতো না, ও পরের সাইকেলে চেপে চলে যেত। যদি সাইকেল হলে বলতো, এই সুদীপ কেন আমার সাইকেলে যেত, বলে এই চায়ের দোকানে একটু কাজ আছে, ঘুরে এসে দিচ্ছে। আর যদি সে না দেখতো, তাহলে ওই সাইকেলটা গিয়ে 30 টাকায় বিক্রি করে। এর জন্য অফিসিয়ালি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদে একটা নাম আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাইকেল চোর। এটা আমি আপনাকে জোরের সাথে বলছি, ওর যদি হিম্মত থাকে তাহলে মুর্শিদাবাদের মাটিতে গিয়ে আমার বিরুদ্ধে বলবে, আর আমি প্রমাণ করে দেব। কারণ যাদের সাইকেল চুরি করেছে তারা অধিকাংশ
ওর বয়স 80 হয়ে গেছে, তাদেরও সেই সময় 80 হয়ে গেছে, কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে, কেউ আছে, তাদের তো ছেলে বা নাতি নাতনিরা আছে, তাদেরকে বললেই বলবে যে আমার দাদুর সাইকেল চুরি করেছে। মানে সুদীপবাবু দাদু মানে কারো সাইকেল চুরি করতো? বললাম তো আপনাকে, অফিসিয়ালি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের যত মানুষ বাস করে তার মধ্যে আজকের দিনেও এটা অবগত আছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অপর নাম সাইকেল চোর। যে মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে যে লোকসভায় প্রার্থী হতে পারে অথবা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হতে পারেন। আপনি আগেই বলেছেন যে আপনার ওখানে যদি দাঁড়ান আপনি সমর্থন করবেন। কি বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আপনি পাশে আছেন? দেখুন, আমি এই কারণেই বলেছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে তো একটা উল্লেখযোগ্য নক্ষত্র। কারণ তিনার 71 বছর বয়স, তিনি প্রায় সংসদীয় রাজনীতিতে 45 বছর ধরে 7 বারের সাংসদ, 3 বারের বিধায়ক, মুখ্যমন্ত্রী এসব পদে অলঙ্কিত করেছেন। তো 21-এ শুভেন্দুবাবুর কাছে হেরেছিল 1956 ভোটে, এবার 15,000-এরও বেশি ভোটে হেরেছে ভবানীপুরে। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আজকে যাদের দল ভেঙে যাচ্ছে, এই দলের মধ্যে উপদল তৈরি হচ্ছে, ফার্স্ট টাইম বিধায়ক হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এলওপি হয়ে গেল, কোনো লেটার হেডের চিঠি দরকার হলো না। ফার্স্ট টাইম বিধায়ক হয়ে যেমন অনারেবল শাসক দলের আমাদের বিধানসভার কাস্টোরিয়ান আমাদের স্পিকার সাহেব হয়েছেন, তেমনি ফার্স্ট টাইম বিধায়ক হয়ে সন্দীপন সাহা, ঋতব্রত, তারা কেউ লিডার, কেউ ডেপুটি লিডার হয়ে গেছে। আমি ওই জন্য বলেছিলাম মমতা ব্যানার্জি যদি আসতে চাই, আমার তো 81,000 ভোটে তৃণমূলকে হারিয়েছি, আর 59,000 ভোটে বিজেপিকে হারিয়েছি। কংগ্রেস 4,000 ভোট পেয়েছে, বিজেপি আপনার 64,000 ভোট পেয়েছে, আর তৃণমূল 41,000 ভোট পেয়েছে, আর আমি 1,23,800 ভোট পেয়েছি। রেজিনগরে আমি যতক্ষণ বেঁচে আছি, রেজিনগরে শেষ কথা বলবে সব পার্টি যদি এক হয় তাও আমি ওখানে জিতবো। তাই বলেছি মমতা ব্যানার্জি যদি বিধানসভায় আসতে চায়, ওনার প্রতীকেই লড়ুক। আমাকে বলতে হবে যে আমার যারা কাছের ছিল, যাদের আমরা দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম, তারা আমাকে লাত মেরে চলে গেছে, তো আমি তোমার কাছে এই সিটটা চাইছি। তা আমি বলছি আমার ছেলেকে আমি দাঁড় করাবো না, ওনাকে ছেড়ে দেবো। আগেও বলেছি, আবার বলছি। আর যদি বাইরে কোথাও লড়ে আপনি সাপোর্ট দেবেন? না, বসিরহাটে যদি কোথাও লড়ে, হ্যাঁ, বসিরহাটে যদি লোকসভায় লড়ে ওনার এগেনস্টে আমি প্রার্থী দেবো না, আর অন্য কেউ লড়লে আমি প্রার্থী দেবো আমার দলে। কিন্তু উনি দাঁড়ালে পরে আপনি প্রার্থী দেবেন? নিশ্চয়ই। মানে ওনার হয়ে কি প্রচারে যাবেন? উনি ডাকলে যাব। উনি তো বলেন না মাঝে মাঝে একাই 100, তো আমাদের মতো ক্ষুদ্র লোককে প্রয়োজন হবে কিনা সেটা তো ওনাকে ঠিক করতে হবে, আমি তো ঠিক করবো না। কিন্তু এখন কি উনি আর একাই 100 বলার জায়গাতে আছেন? সেটা তো মনে হচ্ছে না, কিন্তু বিধানসভার ভেতরে আপনারা দেখেছেন, গ্যালারিতে ছিলেন, আমাদেরকে যখন এই বর্তমান শাসক দল যখন বিরোধী আসনে ছিল, ঘন্টার পর ঘন্টা বিমান বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা না শুনে চোর চোর স্লোগান দিচ্ছিল, তখন আমরা ওয়েলে নেমে আমি বিনা কারণে চোর শুনবো না বলে প্রতিবাদ করতে গেছিলাম। আমার নাম ধরে বিধানসভায় এখনো রেকর্ডে আছে, এই হুমায়ুন চুপো, আমি একাই 100। এইসব ভুল ভ্রান্তি করেছিল বলে তো আজকে যাদের আগেই বললাম, যাদের এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাদেরকে আপনার দুধকলা দিয়ে জাবেদ খান, শিউলি সাহা, আকরুজ্জামান, যাদেরকে মন্ত্রী সবাই রেখেছিল, আজকে তারা কোথায়? উনি এবার ভাবুন যে ওনার কাছের কে, আর ওনার দলের ভালো কে চায়, ওনার নেতৃত্বকে কে সম্মান দেয় বা দিয়েছে, আর আজকের দিনে ওনার কি পরিণত হয়েছে। কাজেই আমি তো ওপেন বলেছি, ওনাকে যদি আমাকে বলে তাহলে আমি আমার ছেলেকে না দাঁড় করিয়ে ওনার যে প্রতীক সেই প্রতীকে দাঁড়াবে, আমি ওনার জন্য ওখানে ভোট প্রচার করে ওনাকে আমি। বহরমপুরের লোকসভাতে আপনি এত লড়াই করলেন, ইউসুফ পাঠানকে জিতিয়ে নিয়ে আসলেন, তাতে আপনার ভূমিকা থাকলো, সেই ইউসুফও তো ছেড়ে চলে গেল বহরমপুর, এখন মনে হচ্ছে না সাপোর্ট করলে ভালো? অরাজনৈতিক লোককে যখন 10ই মার্চ 2024 র্যাম তৈরি করে 42 জন প্রার্থীর নাম নেচে কুচে ঘোষণা করেছিল অভিষেক আর তার পিসি, আমি কিন্তু সেই দিনই বিকেলবেলায় জিহাদ ঘোষণা করে বলেছিলাম যে ওই বরোদা থেকে যে
বিজেপির বি টিম তাদেরকে কেন নিয়ে এসছে, আমি এর হয়ে ভোট করব না। সবাই জানে আমি 10ই মার্চ 2024 থেকে একদম কন্টিনিউ 16ই মার্চ পর্যন্ত সেই স্ট্যান্ডে অটুট ছিলাম। আমার সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল পার্টির নেতৃত্বের সমালোচনা করার জন্য, তবুও আমি পিছু হটিনি। পরে আবার 17 তারিখে সেই সিকিউরিটি ফেরত দেওয়া হলো। 19 তারিখে আমাকে ক্যামাকি স্ট্রিটে ডাকা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির সঙ্গে টেলিফোনে কথা বলে দিল। আধ ঘন্টার মিটিংয়ে বলল দলের নেতৃত্ব ঘোষণা করেছে তাকে হয়ে ভোট করতে হবে। আমি ভোট করে দিলাম, তাকে জিতানো হলো। আজ পর্যন্ত তার সঙ্গে এই হেরো পার্টিদের সঙ্গে যোগাযোগ আছে। অপূর্ব সরকার 4 ডিসেম্বর যখন আমাকে মমতা ব্যানার্জি চূড়ান্ত অপমান করে দল থেকে সাসপেন্ড করলো, সেদিন যে ওই জেলার সাংগঠনিক জেলার, আর যেদিন আমাকে ওই অপমান করেছিল, আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের শক্তি অবক্ষয় হবে, শক্তি ক্ষয় হবে, ক্ষয়িষ্ণু হবে। আর এই যে সব মাতুব্বর যারা আইপ্যাক আর অভিষেক আর মমতার দ্বারা পরিচালিত, তাদের আমি হারিয়ে ছাড়বো। হারিয়ে দিয়েছি। ডিম ছুঁড়ে খুব একটা এরা শিক্ষা পাবে না, এদের আরো কিছু শক্তপুক্ত ছুটতে হবে। ওই ধরেন অফিসিয়ালি এই যে লোক দেখানো, তৎকালীন পুলিশ মমতা ব্যানার্জির হয়ে অনেক কিছু করেছে। আজকে শুভেন্দুবাবুর পুলিশ যেভাবে জাহাঙ্গীর খানকে ধরে ওই পিভিএস নাড্ডাজির গাড়িতে ঢিল ছোড়ার জন্য কেস ওপেন করে যেটা করছে, এটা মানবিকতা লঙ্ঘন হচ্ছে। এইভাবে করা যায় না। জুডিশিয়ালকেও অপমান করা হচ্ছে। আমি বলবো যে এগুলা না করে গণতন্ত্রে বিরোধী দল শাসকে আসবে, শাসক দল বিরোধীতে যাবে, এটা নিয়মেই আছে। কিন্তু এনারা যেটা করছে লোক দেখানো, এগুলা সমর্থন করা যায় না। তাহলে প্রকৃত যদি তাদেরকে কিছু কড়া দাওয়াই দিতে হয়, তার জন্য জুডিশিয়াল আছে। জুডিশিয়ালের কাছে সেই তথ্য প্রমাণ দিয়ে সেগুলাকে যদি পুলিশ জুডিশিয়ালের কাছে উত্থাপন করে, তাহলে নিশ্চয়ই জুডিশিয়ালি আইন মোতাবেক তাদের শাস্তি হোক। কিন্তু ওই টমেটো ছুঁড়ে, গোবর ছুঁড়ে বা ডিম ছুঁড়ে তাদেরকে আরো বেশি হাইলাইট করা হচ্ছে। কিছু মানুষ গাল দিচ্ছে আর কিছু মানুষ আবার মজা নিচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।